গোলাম আজম কেন? এটা গোলাম আজমের দেশ নয়, এটা শেখ মুজিবের দেশ নয়, এটা কোনো ব্যক্তির দেশ নয়, এটা কোনো পরিবারের দেশ নয়, এটা কোনো গোষ্ঠীর দেশ নয়। আমরা দেয়ালে এখনো লেখা আছে এই দেশটি কারো বাবার না। তো সুতরাং এই গোলাম আজমের বললেই এগুলো বললে আরো ক্ষতি করা হয়। আমি মনে করি এই স্লোগান জামাতের পক্ষে যাবে না, বরঞ্চ বিপক্ষে যাচ্ছে। আওয়ামী লীগ বিএনপির ভুল রাজনীতির জন্য আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে, আর আওয়ামী লীগের ভুল রাজনীতির জন্য এই বিএনপির উপরে নির্যাতন হয়েছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা না করলে আওয়ামী লীগও বেনিফিটেড হতো, দেশও বেনিফিটেড হতো, ভালো রাজনীতি হতো। ওগুলো সংস্কার শুরু হয়েছিল ৬-৭-এর দিকে। সংস্কার করতে গিয়ে সুধী সমাজ এবং রাজনৈতিক বৃহৎ দুইটি দলের সংস্কারপন্থীদের গালি হিসেবে ব্যবহার করে দল থেকে কোণঠাসা করা হয়েছিল, কাউকে কাউকে পদ থেকে বের করে দিয়ে সংস্কার বন্ধ করা হয়েছিল বৃহৎ দুটি দল থেকে। তো সুতরাং ৩১ দফায় সংস্কার কোথায় লেখা আছে, কবে লেখা আছে জানি না। আর আমরা যে বাংলাদেশ সংস্কার পার্টি, এটা কিন্তু ৫ই অগস্টের পরে জন্ম না, আমরা ৭ জানুয়ারির পরে ২০ তারিখে জন্ম, নাম দিয়েছি বাংলাদেশ সংস্কার পার্টি। আমরা কিছু লোক ওই ২০০৭ থেকেই সংস্কার নিয়ে কাজ করে আসছি, লেখালেখি করছি। এখন পাকিস্তান, আমি যাই প্রশ্নে, যে অনেকে প্রশ্ন করেছে পাকিস্তান পন্থী একটা গালিতে পরিণত হয়েছে, জামাতে ইসলাম স্বাধীনতা দিবস সহ সব মেনে চলে, তবে কেন পাকিস্তানি পন্থী বলা হয় তাদেরকে? দেখুন, যে আমাদের জামাতে আমরা দুইজন মন্ত্রীও দেখেছি অত্যন্ত সততা, এই ব্যাপারে জামাতের ব্যক্তিদের কোনো অভিযোগ আমি শুনিনি কখনো। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তারা সঠিক রাজনীতি অতীতে করেছে কিনা, ভবিষ্যতে করবে কিনা, বর্তমানে করছে কিনা, এটা ততদিন সমাজে থাকবে যতদিন তারা এটাকে স্পষ্ট না করতে পারে। রাজনীতিতে অস্পষ্ট কিছু থাকা এটা একটা বিষ ফোড়ার মতো। আমি স্বচ্ছ রাজনীতির কথা বলছি। বাংলাদেশের মানুষ আগের সেই ব্রিটিশ আমলের প্রজা নয়, বাংলাদেশের মানুষ সেই জমিদারের প্রজা নয়, বাংলাদেশের মানুষ সেই ব্রিটিশের প্রজা নয়, বাংলাদেশের মানুষ পাকিস্তানের কলোনির সদস্য নয় বা ভারতের দাদাগিরির সদস্য নয়। বাংলাদেশের মানুষ এখন সচেতন, বাংলাদেশের মানুষ রাজনীতি বোঝে। ৫ই অগাস্টের পরে যদি সংস্কার কিছু হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে, এবং তাতে করে বোঝা যায় যে তাদের যে প্রকাশ যে আর কখনো কোনো স্বৈরাচারকে স্থান দেওয়া হবে না, এটাই সবচেয়ে বড় সংস্কার জনগণ দেশের মালিকের মধ্যে বলে আমি মনে করি। সুতরাং পাকিস্তান পন্থী বা অমুক পন্থী এটা অপর রাজনীতির একটা শিকার। দেখেন, কোন দেশ কখন শত্রু হবে মিত্র হবে কেউ বলতে পারে না। আপনি ভিয়েতনাম আমেরিকার সম্পর্ক দেখেন, ছারখার করে দিয়েছিল। জাপান এবং বিশ্বযুদ্ধের সময় জাপানকে সরকার করে দেওয়া হয়েছিল, পুরে ছাই করে দেওয়া হয়েছিল, তারা আবার বন্ধুত্ব। তো পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্ব বা পাকিস্তান পন্থী হতে হবে কেন? পাকিস্তান আমাদের পাশাপাশি। এই দেশটা 47-এ সবচেয়ে বড় ভুল ছিল যে একটা ধর্মের উপরে ভিত্তি করে দেশটা পাকিস্তান এবং ভারত স্বাধীন হয়েছিল, যেখানে গোড়ায় গলদ বলে আমি মনে করি ব্রিটিশ বুদ্ধি বলা হয় না, ব্রিটিশরা আমাদেরকে এমন ভাবে রেখেছে সীমান্ত থেকে শুরু করে দেশকে, যে আজীবন আমরা জ্বলতে থাকি। ওই যে জন্ম থেকে ব্রিটিশ আমল থেকে জ্বলছে এই এলাকার দেশগুলো, এটা ব্রিটিশ বুদ্ধির কারণে, এবং আমাদের নেতৃত্ব তখন সেগুলো হয়তো স্পষ্টভাবে বুঝতে পারেনি। তো আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি অনুপস্থিত ছিলেন কেন, একজন প্রশ্ন করেছেন। বিএনপির সংস্কারের জন্য আওয়ামী লীগ এই স্বৈরাচার হয়েছে, যে উনি সংস্কারের কথা বলাতে একজন বলছেন যে আপনারা এমন সংস্কার করেছেন যে তার জন্য তারা স্বৈরাচার হতে পেরেছে। এবং অনেকে বলে বা অনেকে মনে করে আওয়ামী লীগ বিএনপির ভুল রাজনীতির জন্য আওয়ামী লীগ স্বৈরাচার হয়েছে, আর আওয়ামী লীগের ভুল রাজনীতির জন্য এই বিএনপির উপরে নির্যাতন হয়েছে, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা না করলে আওয়ামী লীগও বেনিফিটেড হতো, দেশও বেনিফিটেড হতো, ভালো রাজনীতি হতো। ওগুলো রাজনীতি নয়, ওগুলোকে রাজনীতি বলা যায় না। তো এখন ভারতের অপপ্রচারের জন্য সরকার ভূমিকা রাখছে না কেন, একজন প্রশ্ন করেছেন। আমি তাদেরকে অবগতির জন্য বলবো না, ডক্টর ইউনূসের সরকার একেবারে শেখ হাসিনা যেন কথা না বলতে পারে ওটা বলেছেন। তারপরে যখন যেখানে সুযোগ পেয়েছেন উনি বলেছেন। এখন তো সব নিষিদ্ধ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের সবকিছুই করা হয়েছে। এমনকি বাণিজ্যিকভাবে যে 7 সিস্টারের নাম উল্লেখ করেছেন, এটা উচ্চ মানের একটা রাজনীতি। সেই আওয়ামী লীগকে এবং ভারতকে একটু কোণঠাসা বা তাদের
কণ্ঠকে একটু রোধ করার জন্যই বলেছে বলে আমার মনে হয়। তো সুতরাং উনি ওনার চেষ্টা বা সরকারের চেষ্টা করে যাচ্ছে। আমি সরকারের একেবারে সবকিছু পছন্দ করবো এটা নয়, এই সরকার একটা দুর্বল সরকার, সেটা আমি সবসময় বলে আসছি। ভারত আওয়ামী লীগ নিষিদ্ধ করায় আওয়ামী লীগ নিষিদ্ধ করায় ভারতের যে অবস্থান সেটা সম্পর্কে একজন বলেছেন, এবং কেন ভারত নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের সমাবেশে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, এটা কারা? দেখেন, এগুলো কিন্তু মাঝে মাঝে হয়, এবং ওই যে আওয়ামী লীগ থাকতে একটা স্লোগান হতো মাঝে মাঝে, খুব বেশি না, যে ৭৫-এর অস্ত্র গর্জে উঠুক আরেকবার, এই ধরনের কথা হতো। তো এইগুলো রাজনীতিতে কখনো কখনো তৈরি হয়, আর তৈরি হয় তখন যখন দেশপ্রেম কম থাকে, অন্য কোনো ভিন্ন দেশের দালালের সংখ্যা বেশি থাকে, তখন দেশের বিরুদ্ধে। গোলাম আজম কেন? এটা গোলাম আজমের দেশ নয়, এটা শেখ মুজিবের দেশ নয়, এটা কোনো ব্যক্তির দেশ নয়, এটা কোনো পরিবারের দেশ নয়, এটা কোনো গোষ্ঠীর দেশ নয়। আমরা দেয়ালে এখনো লেখা আছে এই দেশটি কারো বাবার না। তো সুতরাং এই গোলাম আজমের বললেই, এগুলো বললে আরো ক্ষতি করা হয়। আমি মনে করি এই স্লোগান জামাতের পক্ষে যাবে না, বরঞ্চ বিপক্ষে যাচ্ছে। এটাও আমাদের শুদ্ধ রাজনীতির কারণে, অশুদ্ধ রাজনীতির কারণে শুদ্ধ রাজনীতিতে যেগুলো ক্ষতিকর সেটা বোঝার ক্ষমতাও বোধহয় অনেকের নাই। আমরা বাংলাদেশের পক্ষে থাকব, এটাই স্বাভাবিক। একজন বলেছেন ভারত মিথ্যার আশ্রয় নিয়েছিল, পাকিস্তান সত্যের আশ্রয় নিয়েছিল বলেই যুদ্ধের অবস্থা। এটা খুব পরিষ্কার যে পাকিস্তান মুসলমানের দেশ, তাদের ইমানি জোর অনেক বেশি, জেহাদি শক্তি অনেক বেশি, কৌশল অনেক বেশি, মনোবল অনেক ভালো, ইস্যু অনেক সঠিক, কিন্তু ভারত তার বিপরীত, যার জন্য ভারতের পতন দিন দিন হচ্ছে, বিভিন্ন জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সারা পৃথিবীতেই তাদের ইমেজ কমে আসছে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের কারণে মাহফুজ আলমের এই বক্তব্য এবং এই থেকে বেঁচে থাকার উপায় কি একজন প্রশ্ন করেছে। এই থেকে বেঁচে থাকার উপায় হলো নিজের দেশকে ভালোবাসুন, সত্য জানুন, সৎভাবে চলুন এবং দালাল না হওয়ার চেষ্টা করুন। আশেপাশে দালাল থাকলে তাকে প্রতিহত করুন। বাংলাদেশ একটা দালালের দেশে পরিণত হয়েছিল, সেখান থেকে তাদেরকে খুঁজে খুঁজে বের করে, দালাল যদি হতেই হয় তাহলে বাংলাদেশের দালাল হতে হবে। এই মাঠে, এই মাটিতে থেকে, এই বায়ু গ্রহণ করে, এই দেশের ফসল খেয়ে, এই দেশে বড় হয়ে এই দেশের বিরুদ্ধে দালালি করা, এর তো জাহান্নামি হবে। এরা তো কখনো এই পরকালে গিয়েও শান্তিতে থাকবে না। তারা নগদ কিছু টাকা পয়সা ক্ষমতার জন্য এগুলো করে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যের কথা বলেছেন আব্দুল সালাম ভাই, যে জাতীয় ঐক্যে ফাটল আসছে। আমি শেষের দিকে আসছি। জুলাই আগস্টের বিজয়ের পর এটা বেশি দেখা গেছে, কিন্তু আমি এটা এখনো মনে করি রবি ভাই, যে এইটা একটা রাজনৈতিক বিরোধিতা। এটা এখনো নির্বাচন এবং নিজের দলকে জনগণের কাছে প্রিয় করতে গিয়ে একজন আরেক দলের মধ্যে কথা বলেন, কিন্তু জাতীয় প্রয়োজনে এই জাতি আবার এক হবে, এক থাকবে। জাতীয় ঐক্য তো প্রতিদিন থাকে না, এটা ৭১-এ হয়েছে, ২৪-এ হয়েছে, প্রয়োজনে আবার হবে, এই বিশ্বাস আমার আছে, আমি সেটা মনে করি। আরেকটা কথা বলেছেন যে আপনি, যে মাহফুজ আলমের যে বোতল মারা, এটাকে আমি একটা বিক্ষিপ্ত হিসেবেই আপাতত দেখতে চাই। যদি পরবর্তীতে কোনো বড় ধরনের কোন রকম অসুবিধা না হয়। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে ওনার চিকিৎসার যে ব্যবস্থা, তাতে আহত শহীদদের সেই ব্যবস্থা হলো না কেন? আমি তো বলবো বাংলাদেশের জনগণের চিকিৎসার ব্যবস্থা কেন হয়নি ৫৪ বছরে? কেন এই গোষ্ঠী সহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে কান নাক চোখ দেখানোর জন্য, জ্বর সারানোর জন্য বিদেশে চলে যেত? এটি বড়, মানে ৩টি দল ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি সহ, কেউ এই বাংলাদেশের চিকিৎসার জন্য করেনি। কিন্তু মূল কথাটা হলো ভারত বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য, জাতীয়তা বোধ, এগুলো সবগুলোকে ভেঙে চুরমার করে এই জাতিকে পঙ্গু করার একটা কৌশল নিয়েছে। সেইখান থেকে আমাদের নিজেদেরকে বেঁচে থাকতে হবে, জাতিকে বাঁচাতে হবে, এবং ওই পথেই আমরা সবাই আছি বলে আমি মনে করি। এবং এই পথে থাকতে পারলেই এই দেশ সঠিকভাবে চলবে, এই জাতি সঠিকভাবে চলবে। আমরা অতীতের অন্ধকারে ফিরে যেতে চাই না, আমরা ওই ৭১-কে ছোট করতে চাই না, ২৪-কে বড় করতে গিয়ে। ইতিহাসে যার যেখানে অবদান, যার যেই দলের যতটুকু অবদান, যেই ব্যক্তির যত অবদান,
এবং ইতিহাসের এই অবদানগুলোকে আমরা মেনে চলেই বর্তমান এবং ভবিষ্যতের দিকে এগোতে হবে। এটাই আমাদের এই বাংলাদেশ সংস্কার পার্টির একটা উদ্দেশ্য। পরিশেষে লাইনটা শেষ করছি। পরিশেষে আমি এনামুল হক মনির সঞ্চালকের অনুমতি নিয়ে আমি একটা দাওয়াত দিতে চাচ্ছি যে আমরা আগামী শনিবারে বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে সংস্কার জাতীয় সংস্কার জোট নামে একটা জোট আমরা করতে চাচ্ছি। যারাই সংস্কার ব্যক্তি বলেন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান বলেন, রাজনৈতিক প্রতিষ্ঠান বলেন, ব্যবসায়িক অর্গানাইজেশন বলে, যে কেউ আমাদের সাথে একমত হয়ে ন্যূনতম সংস্কার করে এই নির্বাচনে যেতে হবে এই আহ্বান জানাচ্ছি। নইলে যে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পুনর্বাসন। সবাইকে ধন্যবাদ।